চারিদিকে গভীর জল আর মাঝখানে ঘন জঙ্গলে ঘেরা একটা নির্জন দ্বীপ, আর আছে একটা পুরনো ভাঙা প্রাসাদ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। জনবসতি থেকে অনেকটা দূরে এমন একটা অভিশপ্ত দ্বীপ, যেখান থেকে একটা প্রেতাত্মা মানুষকে ডাকতে থাকে নিজের কাছে, এবং সেই প্রেতাত্মার ডাকে যদি সাড়া দিয়ে কেউ সেখানে যায়, তার সঙ্গে এমন কিছু ঘটে যেটা মুখে বর্ণনা করা সম্ভব নয়। শোনা যায় সেই দ্বীপ থেকে কেউ আজ অবধি বেঁচে ফেরেনি, আর কেউ যদি কোনো রকমে বেঁচে ফেরে তবে সে তার মানসিক সন্তুলন হারিয়ে ফেলে। সেই প্রেতাত্মার ডাকে সাড়া দিয়ে একবার কিছু সৈন্য সেই দ্বীপে গিয়ে পৌঁছায়, এবং তারপরে তাদের সঙ্গে যা হয়, একটা সেরা হরর থ্রিলার এএসডি স্টোরি প্রেজেন্টস আর পয়েন্ট। সময়টা 1972। ভিয়েতনামের যুদ্ধ চলছিল তখন। এই সময় NHA ট্যাং নামে একটা জায়গায় কিছু ভিয়েতনামের সৈনিক একটা ঘাঁটি গেড়েছিল। যুদ্ধে যেসব সৈনিকেরা গেছে তাদের কোনো আপদ বিপদ হলে এই কন্ট্রোল রুমে তারা খবর দিত। একদিন যোগাযোগ করার রেডিওর মাধ্যমে সেই কন্ট্রোল রুমে একটা চাপা আওয়াজে কিছু কথাবার্তা ভেসে আসে। রেডিওর ওই পাশ থেকে যেন একটা লোক খুব চাপা এবং গোঙানোর স্বরে বলছে, আমার কথা শুনতে পাচ্ছেন? দয়া করে আমাদের এখানে বাঁচাতে আসুন না, আমরা তো এখানে খুব কষ্ট পেয়ে আছি, তিলে তিলে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি, আমাদেরকে তাড়াতাড়ি বাঁচাতে আসুন, মৃত্যু কাছে আসছে। এবং তারপর একটা অস্বাভাবিক আর্তনাদ চিৎকারের মতো হয়ে সেই রেডিওর যোগাযোগ নষ্ট হয়ে যায়। আসলে প্রায় 6 মাস আগে একদল সৈনিক আর পয়েন্ট নামে একটা জায়গায় মিশনে গিয়েছিল। তবে সেখান থেকে খুব অদ্ভুতভাবে শুধুমাত্র একজন প্রচণ্ড আহত অবস্থায় ফিরে আসে, আর কেউ ফিরে আসেনি। এবং যেই ফিরে এসেছে তার গোটা শরীরটা আগুনে ঝলসানো ছিল। এবং সেই সৈনিকটাকে জিজ্ঞেস করা হয়, কি হয়েছিল তোমাদের সাথে, তোমার এরকম অবস্থা কে করেছে? কিন্তু অদ্ভুত ব্যাপার, সৈনিকটা নিজের মানসিক সন্তুলন হারিয়েছে। অগোছালোভাবে সে যতটুকু বলল তার মানে এটা দাঁড়ায়, আমাদের মিশনে যাওয়া প্রত্যেকটা সৈন্য অদ্ভুতভাবে প্রাণ হারিয়েছে, আমি একমাত্র কোনো রকমে এখানে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। একটু আগে যোগাযোগের রেডিওতে যে মানুষটার চাপা আওয়াজ শোনা গিয়েছিল সেটা কিন্তু এবার প্রথম আসেনি। গত 1 মাসে এই নিয়ে 3 বার একই রকম মেসেজ এসেছে ওই রেডিওতে। তো এইবার এই ফোনটা আসার পরে ইনি ক্যাপ্টেন পার্ক, ইনি সেই আহত সৈনিকটাকে গিয়ে জিজ্ঞেস করে, যদি তোমার কথা মতো তোমাদের মিশনে যাওয়া প্রতিটা সৈনিক অদ্ভুতভাবে মারা গিয়ে থাকে, তাহলে এই রেডিও বার্তাটা কে দিচ্ছে? লোকটাই কথা শুনে আতঙ্কে চিৎকার করে ওঠে এবং বলে যে এটা সম্ভবই নয় যে ওখান থেকে কেউ রেডিওতে মেসেজ দিচ্ছে, কারণ আমি নিজের চোখে আমার সমস্ত সৈন্যদের মরতে দেখেছি, ওখানে আর কেউ বেঁচে নেই। এবং আমাদের সঙ্গে ওই মিশনে, অর্থাৎ ওই জলা জংলা ভরা জায়গাটা যেটার নাম আর পয়েন্ট, ওখানে যা হয়েছে তার সমস্ত কিছু অলৌকিক, সমস্তটা ব্যাখ্যাও করতে পারবো না আমি। এবং ওই রেডিওতে যে মেসেজ আসছে ওই মেসেজের কথা শুনে ওখানে আর কাউকে ভুলেও পাঠাবেন না, কারণ ওখানে কিন্তু কারো পক্ষে বেঁচে থাকা সম্ভবই নয়। কিন্তু সেনাবাহিনীর ওপর মহল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তারা আর পয়েন্টে আরও বেশ কিছু সৈন্য পাঠাবে, এটা জানার জন্য যে আগে যারা গিয়েছিল তাদের মধ্যে সত্যি কি কেউ বেঁচে আছে, ওই রেডিওতে বার্তাটা কে পাঠাচ্ছে, এবং কি হয়েছে ওখানে, কি আছে আর পয়েন্টে। এবং এই মিশনের দায়িত্ব পড়ে এনাদের দুজনের উপরে। এনার নাম হলো লেফটেন্যান্ট তাই ইয়ান এবং এনার নাম হলো সার্জেন্ট জেন। প্ল্যান মতো বেশ কয়েকজন সৈনিক একটা স্টিমারে চেপে সেই আর পয়েন্টের দিকে রওনা দেয়। তবে আর পয়েন্টে যাওয়ার রাস্তা খুব দুর্গম। সেই স্টিমারটা তাদেরকে সমুদ্রের পাশে একটা জলা জঙ্গলে ভরা জায়গায় ছেড়ে দিয়ে চলে যায়। এবার সেই গভীর জঙ্গলের ভেতর দিক দিয়ে তাদেরকে বেশ খানিকটা পথ অতিক্রম করে পাহাড়ের ওপরে আর পয়েন্টে গিয়ে পৌঁছতে হবে। তবে জঙ্গলের ভেতর দিক দিয়ে যেতে যেতে এক জায়গায় হঠাৎই তাদের লক্ষ্য করে কেউ বা কারা ক্রমাগত গুলি চালাতে শুরু করে। অনেক কষ্টে লেফটেন্যান্ট তাইয়ানের বুদ্ধিতে সে যাত্রা সবাই বেঁচে তো যায়, এবং উল্টো তাদের গুলিতে শত্রুপক্ষকে তারা ঘায়েল করতেও সক্ষম হয়। কিন্তু সবাই কৌতূহলবশত ছুটে যায় দেখার জন্য যে কারা তাদের উপরে গুলি চালিয়েছিল, এবং তারা গিয়ে যা দেখে তাতে তাদের সবার হোশ উড়ে যায়। কারণ ওখানে দুজন ছিল, একজন একটা লোক ছিল এবং একটা মেয়ে ছিল। ব্যাপার হলো যে লোকটা মারা গেছে, সেই লোকটা এখন এদের গুলিতে মারা যায়নি, এই লোকটা মারা গেছে প্রায় কয়েক সপ্তাহ আগে। এবার প্রশ্ন হলো, লোকটা যদি মারাই গিয়ে থাকে কয়েক সপ্তাহ আগে, তো গুলি কে চালালো? এবং এই মেয়েটাকে দেখা যায়, মেয়েটার মুখে না কোনো যন্ত্রণা, কোনো কষ্টের লেশ মাত্র নেই।
অথচ মেয়েটার নাকি গুলি লেগেছে। মেয়েটা তাদের দিকে তাকিয়ে কেমন যেন তাচ্ছিল্যের হাসি হেসে উঠল। মেয়েটার মধ্যে কোনো মৃত্যু ভয় কাজ করছে না। তাকে ঘিরে আছে এতগুলো সৈনিক, অথচ সে কেমন তাচ্ছিল্যের হাসি হাসছে। সার্জেন্ট জিন ওই মেয়েটাকে সার্চ করতে বলে, কিন্তু মেয়েটার কাছ থেকে কিছু পাওয়া যায় না তেমন। মেয়েটার হাতে বেশ অন্যরকম দেখতে রূপার বল লাগানো একটা ব্রেসলেট ছিল। মেয়েটাকে সার্জেন্ট জিন মেরে ফেলতে বলে, কিন্তু কেউই মেয়েটাকে মারতে রাজি হয় না, কারণ মেয়েটাকে দেখে তাদের কেমন যেন একটা মায়া লাগছিল যে একটা অসহায় মেয়ে, তার মধ্যে হাতে কোনো অস্ত্র নেই, মেয়েটা এমনিতেই কিছুক্ষণ পরে মারা যাবে, কি লাভ এই মেয়েটাকে মেরে ফেলে। সুতরাং তারা মেয়েটাকে ওই আধা জীবিত আধা মৃত অবস্থায় ওখানেই ফেলে রেখে এগোতে শুরু করে। জঙ্গলের রাস্তায় যেতে যেতে এক জায়গায় তারা একটা সমাধি স্তম্ভ দেখতে পায়, একটা কবর, যেখানে লেখা ছিল এখানে অনেক বছর আগে একটা নদী ছিল। একসময় চীনারা অর্থাৎ চীনের মানুষেরা প্রচুর ভিয়েতনামি মানুষদের খুন করে ওই নদীটার মধ্যে ফেলে দেয় এবং নদীটাতে জঙ্গল আবর্জনা এবং মাটি দিয়ে বুঝিয়ে দেয়। এরপরেও সেই কবরটার মধ্যে আরও কিছু লেখা ছিল, যেটা কিনা খুব একটা ভালো কিছু ছিল না, এবং সেই লেখাটা সৈনিকরা ঠিকমতো স্পষ্ট করে বুঝতেও পারে না। সেখানে যেটা লেখা ছিল সেটা হলো, কোনো মানুষ যদি তার জীবনে একের বেশি খুন করে থাকে তাহলে তারা এই জায়গায় একবার ঢুকে পড়লে, অর্থাৎ আর পয়েন্ট একবার ঢুকে পড়লে সে আর জীবিত বেঁচে ফিরবে না। এরপর সেদিনের মতো অনেকটা পথ অতিক্রম করার পর তারা আর পয়েন্টে পৌঁছলেও সামনে ঘন অন্ধকার ছিল এবং সাথে কুয়াশা, পরিষ্কারভাবে কিছু দেখতে পাচ্ছিল না, এবং সেই জন্য তারা ওই রাতের মতো ওই ফাঁকা ঘাসের জঙ্গলের মধ্যেই ঘাঁটি গাড়ে। তবে পরের দিন সকালবেলা তারা ঘুম থেকে উঠেই চমকে দেখে তাদের পাশেই কিছুটা দূরে একটা বিশাল বড় বাড়ি, পোড়ো বাড়ি। দেখে মনে হয় ওই বাড়ির মধ্যে সম্ভবত কেউ এখন বাস করে না। লেফটেন্যান্ট তাইয়েনের একটু অবাক লাগে এটা ভেবে যে এত বড় একটা বাড়ি কাল রাতের বেলা এটা চোখেই পড়েনি, তারা টেরই পায়নি। তো যাই হোক, এই বাড়িটা দেখে তারা আপাতত খুশি হয় এটা ভেবে যে যতদিন তারা এখানে থাকবে অন্তত মাথা গোজার জন্য এই জঙ্গলের মধ্যে এই বাড়িটা তো আছে। লেফটেন্যান্ট তাইয়েন বলে যে এই বাড়িটার সামনে দুজন পাহারা দেবে, আর বাকিরা সেই হারিয়ে যাওয়া সৈন্যদেরকে এদিকে ওদিকে আশেপাশের এলাকায় খোঁজ করবে। তো লেফটেন্যান্টের কথা মতো দুজন বাদ দিয়ে বাকি সবাই নিখোঁজ সৈন্যদেরকে খোঁজ করতে শুরু করে। তবে একসময় জো বায়ুন নামের এই সৈনিক বাকি সৈন্যদের থেকে দলছুট হয়ে যায়। সে বুঝতেও পারে না, সে তো সবার সঙ্গে ছিল, হঠাৎ করে একা কি করে হয়ে গেল। কেমন যেন একটা ভয় গ্রাস করতে থাকে, তার মনে হতে থাকে আশেপাশে কেউ যেন তাকে দেখছে। সে সবার নাম ধরে জোরে চিৎকার করতে থাকে, কেউ আছো, সাহায্য করো, কিন্তু তার ডাক কেউ শুনতে পায় না। স্বাভাবিকভাবেই জো কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায়। একই এরকম একটা শুনশান জায়গা, আর এমন জায়গা যেখানে দিনের আলোতেও গা ছমছম করছে। অনেকক্ষণ ধরে এদিক ওদিক খোঁজার পর জো বায়ুন দেখে সামনেই এক জায়গায় অনেকগুলো সৈন্য পা টিপে টিপে এগোচ্ছে। তাদেরকে দেখে জো হাঁপ ছেড়ে বাঁচে এবং তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? তোমাদেরকে কখন থেকে খুঁজছিলাম আমি। কিন্তু অবাক ব্যাপার, সেই সৈন্যগুলো একবারও পেছন ফিরে তাকায় না। তারা যেন নিজেদের মতোই চলছে, তারা যেন জোকে লক্ষ্যই করেনি। এবং একটু এগিয়ে যেতেই জো লক্ষ্য করে যে ওই সৈনিকগুলোর মধ্যে একজনের হেলমেটে লেখা ছিল, জ্যাং সুক, আমি তোমার কাছে আবার ফিরে আসব। আশ্চর্য ব্যাপার, এর আগে তো তাদের সঙ্গে যারা এসেছে তাদের হেলমেটে এরকম কোনো লেখা চোখে পড়েনি। একটা সময়ের পর পথ চলতে চলতে সেই সৈন্যগুলো শত্রুকে দেখে যেভাবে লুকায় সেইভাবে ঝোপের আড়ালে বসে পড়ে, এবং তাদেরকে দেখা মাত্র জো ভয় পেয়ে ঝোপের আড়ালে বসে পড়ে। কিন্তু হঠাৎ করেই জো দেখে সেই সৈন্যগুলো কেমন যেন গায়েব হয়ে গেছে। জোয়ের মাথা কাজ করা বন্ধ করে দেয়, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সে আতঙ্কে এবং প্রাণের ভয়ে সেই জায়গা থেকে অন্যদিকে ছুটতে শুরু করে। ইতিমধ্যে দেখা যায় লেফটেন্যান্টের কাছে খবর যায় যে যারা ওই নিখোঁজ সৈনিকদের খুঁজতে গিয়েছিল তাদের মধ্য থেকে জো নামের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট এবং বাকি সৈনিকরা জোয়ের খোঁজে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে তারা একটা পরিত্যক্ত মন্দিরের কাছে এসে পৌঁছায়। মন্দিরটা সম্পূর্ণ ভেঙে চুরে ভগ্নস্তূপে পরিণত হয়েছে। অনেকক্ষণ ধরে মন্দিরে চারদিকে খোঁজার পর তারা দেখে ভয়ে কুঁকড়ে গিয়ে প্রাণ বাঁচানোর দায়ে জো মন্দিরের এক কোণায় লুকিয়ে বসে আছে। এরপর তাকে নিয়ে সেই বড় পরিত্যক্ত বাড়িটাতে ফিরে এলে জো তার সাথে সেদিন সকাল থেকে যা যা হয়েছে সবাইকে বলে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। সবাই ধরে নেয় হয়তো ভয় পেয়ে জো ভুলভাল বলছে। কিন্তু সে যখনই বলে যে সকালবেলায় একটা সৈনিকের মাথার হেলমেটের মধ্যে জ্যাং সুক বলে কারো নাম লেখা ছিল, সাথে সাথে সার্জেন্ট ওহ নামে এই সৈনিকটা কেমন যেন আতকে ওঠে এটা শুনে। কেন? তাহলে কি জোয়ের দেখা সে হেলমেট পরা সৈনিকের সাথে কোনো রহস্য লুকিয়ে আছে? আর সেই সৈন্যগুলোই বা কারা যারা গায়েব হয়ে গেল?
দেখা যায় তারা যখন এইসব কথা বলছিল তখন যেন কেউ একজন দূর থেকে তাদের ওপর নজর রাখছে, তারা কি বলছে, কি করছে, কি ভাবছে, সে সব কিছু দেখছে। হঠাৎ করে একটা হেলিকপ্টারের আওয়াজ পেয়ে সবাই বাইরে এসে দেখে কিছু আমেরিকান সৈনিক সেখানে এসেছে। তাদেরকে এত রাতে আসতে দেখে সবাই অবাক হলে তারা জানায় সকালে নাকি এই এলাকায় এত ঘন কুয়াশা থাকে যে সূর্যের আলো না পড়া পর্যন্ত হেলিকপ্টার চালানো সম্ভব হয় না। তাদের এই কথা শুনে লেফটেন্যান্ট তাইয়েনের একটু খটকা লাগে, কারণ আজকে সকালবেলায় তারা তো কোনো কুয়াশা দেখেনি। আমেরিকান সৈন্যগুলো এই আর পয়েন্টের পাশেই কোথাও একটা ছিল এবং এই বিল্ডিংটাতে তারা কিছু ব্যাটারি সংরক্ষিত করে রেখে গেছিল এবং সেটাই তারা ফেরত নিতে এসেছে। লেফটেন্যান্ট তাইয়েন আমেরিকার সৈনিকদের ক্যাপ্টেনকে বলে, আমরা এখানে আমাদের হারিয়ে যাওয়া সৈন্যদের খুঁজতে এসেছি। এটা শুনে আমেরিকান সৈনিকদের ক্যাপ্টেন কেমন যেন একটু অদ্ভুতভাবে হেসে ওঠে আর বলে, খুঁজছেন খুঁজুন, কিন্তু কোনো লাভ হবে না, কারণ এই আর পয়েন্টে কেউ একবার এসে ফেসে গেলে সে বেঁচে ফিরতে পারে না। অনেক বছর আগেকার কথা, এখানে প্রচুর সৈনিক মারা যায়, তবে তাদেরকেও কিন্তু কোনো শত্রু মারেনি। তারা অদ্ভুতভাবে এখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, বিপদ যদি বাড়াতে না চান তাহলে দোতলার একটা ঘর বন্ধ আছে দেখবেন, সেটা কিন্তু ভুলেও খুলবেন না। এই ধরনের অদ্ভুত কথাবার্তা বলে সেই আমেরিকান সৈনিকরা সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় লেফটেন্যান্টকে চাপা গলায় বলে যায়, আমার দৃঢ় বিশ্বাস আপনারাও কেউ বাড়িতে ফিরতে পারবেন না। লেফটেন্যান্ট কেমন যেন থ হয়ে যায়। এদিকে নিখোঁজ হয়ে যাওয়া সৈনিকদের এখনো পর্যন্ত কোনো নামগন্ধ খুঁজে পায়নি তারা। তবে তারা যে বিল্ডিংয়ে ছিল সেটা ভালো করে খুঁজতে গিয়ে তারা দেখে একটা রেডিও। তবে সেই রেডিওটাকে ঠিকঠাক করে চালাতেই কারো একটা হাড় হিম করা আর্তনাদ কান্নার শব্দ ভেসে আসে। সবাই স্তব্ধ হয়ে যায়। একেই তো তাদের সাথে সব অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, তার মধ্যে লোকালয় থেকে এতটা দূরে এখানে রেডিওতে আওয়াজ আসছে কি করে, কেই বা করছে। সার্জেন্ট ওহদ জো বায়ুনকে সবার থেকে আলাদা করে নিয়ে এসে জিজ্ঞাসা করে, তুমি জাংসুকের লেখা ওই হেলমেটটার ব্যাপারে কি করে জানলে? জো এটা শুনে খুব রেগে যায় এবং বলে, আমি যা বলেছি সত্যি বলেছি, আমি কোনো মিথ্যে কথা বলিনি। সার্জেন্ট ওহো ফিসফিস করে বলে ওঠে, এটা সত্যি হতে পারে না, কারণ আমাদের আগে যতজন সৈনিক এখানে এসে নিখোঁজ হয়েছিল তাদের মধ্যেই একজন সৈন্যের হেলমেটের মধ্যে ওই কথাটা লেখা ছিল। অর্থাৎ সকালে জো যতজন সৈনিককে দেখেছিল সেই সৈনিকগুলোই ছিল নিখোঁজ হওয়া সৈনিক যাদেরকে তারা খুঁজতে এসেছে। তবে একটা প্রশ্ন, তারা কি সত্যি জীবিত ছিল নাকি মৃত? তাদের মধ্যে যখন কথাবার্তা চলছিল আবারও কে যেন তাদের উপর নজর রাখছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়তে শুরু করে এবং বজ্রবিদ্যুৎ পড়তে শুরু করে। এমন সময় লেফটেন্যান্ট তাইয়েন বাইরের জানালা দিয়ে তাকাতেই দেখে বিদ্যুতের আলোয় সেই বিল্ডিংয়ের নিচে সাদা জামা পরে এক মহিলা একভাবে তারই দিকে যেন তাকিয়ে আছে। স্পষ্টভাবে তার মুখটা বোঝার আগেই মেয়েটা যেন কোথাও উধাও হয়ে যায়। পরদিন সকালে আরও এক দুর্ঘটনা ঘটে। সার্জেন্ট পার্ক নামের এই সৈনিক এসে জানায় যে প্রাইভেট জাং নামের এক সৈনিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে এদিক ওদিক খোঁজা শুরু হয় এবং সার্জেন্ট পার্ক এক জায়গায় গিয়ে যখন বসে সে দেখে মাথায় এক ফোঁটা জলের মতো কি যেন একটা পড়ল এবং মাথায় হাত দিয়ে সে দেখে জল না, ওপর থেকে এক ফোঁটা রক্ত এসে পড়েছে তার মাথায় এবং ওপরে তাকাতেই বেশ অনেকটা রক্ত এসে সার্জেন্ট পার্কের ওপরে পড়ে। সে ভয়ে আর্তনাদ করে ওঠে। দেখা যায় যে প্রাইভেট জাংকে তারা সকাল থেকে খুঁজে পাচ্ছিল না, তাকে কেউ খুন করে গলায় দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। এটা দেখে সার্জেন্ট জিনের মনে হয় যে এটা নিশ্চয়ই শত্রুপক্ষের কাজ হতেই পারে। তারা যেহেতু এই নিখোঁজ সৈনিকদের খুঁজতে এসেছে এখানে, সে নিখোঁজ সৈনিকদের শত্রুপক্ষ আটকে রেখেছে এবং এখন আমাদের উপরে হামলা করছে। এটা ভেবে তারা আবারও সেই পোড়ো মন্দিরটার দিকে যায়, কারণ আগের দিন যখন তারা সেখানে গিয়েছিল সার্জেন্ট জিন সেখানে কিছু সদ্য জ্বালানো ধূপকাঠি দেখেছিল। এটা দেখে সার্জেন্ট জিনের মনে হয় সেই মন্দিরটাই হয়তো শত্রুপক্ষের আস্তানা এবং সেই জন্য সেই মন্দিরটাকে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা শুরু করে তারা। তাই সেখানে ওই মন্দিরটাতে তারের এক ধরনের বিশেষ বোমা লাগিয়ে দেয় তারা, যাতে ওই তারের মধ্যে পা পড়লে বিস্ফোরণে শত্রুপক্ষের প্রাণ চলে যায়। এইসব করে তারা বিল্ডিংয়ে ফিরে এসে হেড অফিসের সঙ্গে যোগাযোগ শুরু করে, কারণ দুজন মারা গেছে, তাদের খবর দিতে হবে। প্রাইভেট জ্যাংয়ের মৃত্যুর কথা তারা জানায় এবং লেফটেন্যান্ট তাইয়েন বলে যে 10 জনকে নিয়ে এই মিশন শুরু হয়েছিল। এতটুকু বলতেই ওই পাশ থেকে লোকটা রেগে যায়। সে বলে, আপনাদের কি সবার মাথা খারাপ হয়ে গেছে? আপনারা 10 জন মিলে কবে মিশনে গিয়েছিলেন? আপনারা তো 9 জন গিয়েছিলেন, 10 জন তো আপনাদের টিমেই ছিল না। আর যে প্রাইভেট জাংয়ের মৃত্যুর কথা আপনি বলছেন সেই প্রাইভেট জাং তো আপনাদের দলের কেউ ছিলই না। সে তো আপনাদের আগে যারা নিখোঁজ হয়েছিল
সেই সৈন্যদের মধ্যে একজন। এটা শুনে সবার মাথায় খারাপ হয়ে যায়। সত্যিই তো, প্রাইভেট জাংকে তো তারা আগে কখনো দেখেনি। তাদের মনে পড়ে যায় তারা এই দ্বীপে আসার পর একটা ছবি তুলেছিল, এবং সেই ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখা যায় সেখানে তো প্রাইভেট জাং ছিলই না। অর্থাৎ হেড অফিস থেকে লোকটা ঠিকই বলেছে, প্রাইভেট জ্যাং তাদের সঙ্গে কখনো আসেইনি। তারা 9 জন এই মিশনে এসেছিল, 10 জন আসেনি। এবং আরও অদ্ভুত ব্যাপার হলো, প্রাইভেট জ্যাংয়ের মুখটা এই গ্রুপের কারো স্পষ্ট করে মনেই নেই। এতদিন ধরে যে প্রাইভেট জ্যাং তাদের সঙ্গে ছিল, সেই প্রাইভেট জ্যাং তাদের সঙ্গে বিশেষ কথাও বলেনি। এসব ভাবতে ভাবতে তাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। আর এখানেই মনে হয় যে মুভির শুরুতে যে সৈনিকটাকে দেখানো হয়েছিল, যে বলেছিল আর পয়েন্টে অলৌকিক ব্যাপার স্যাপার সম্বন্ধে, সে এক বর্ণ মিথ্যে বলেনি। সেদিন রাতের বেলায় লেফটেন্যান্ট তাইয়েন আবার সেই সাদা জামা পরা মেয়েটাকে দেখতে পায়। তবে এইবার মেয়েটা উধাও হয়ে যায় না, বরং তাইয়েনকে দেখে একটা নির্দিষ্ট দিকে সেই মেয়েটা ছুটতে শুরু করে। তাইয়েনও তার পেছন পেছন ধাওয়া করতে থাকে, এবং ধাওয়া করতে করতে দেখা যায় মেয়েটা তাইওয়ানকে একটা সুনসান ফাঁকা জমিতে নিয়ে এসেছে। অর্থাৎ মেয়েটা চাইছিল তাইওয়ান এই জায়গাটাতে আসুক। তবে মেয়েটা একসময় তাইয়েনের থেকে এতটা দূরে চলে যায়, সে আর মেয়েটার পিছু করতে পারে না। কিন্তু পিছন ফিরেই তাইয়ান যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। সে দেখে সেই জায়গায়, সেই জমির ওপরে একটা বড় ভাঙা মূর্তি রাখা আছে। আর ঠিক উল্টো দিকে ঘুরতেই একটু আগে যে জমিটাকে তাইওয়ানের পুরো ফাঁকা জমি মনে হয়েছিল, সেখানে প্রচুর মানুষের কবর দেখতে পায় সে। তাইয়ান চমকে গিয়ে মাটির উপরে পড়ে যায়, এবং তার সামনেই একটা কবর, এবং কবরের উপরে কার নাম লেখা ছিল? সেই সৈন্যটার কথা লেখা ছিল যার হেলমেটে ওই লাইনগুলো লেখা ছিল। এবং একই সাথে তার সামনে মাটির উপরে এই দুটো রূপার ছোট বলের মতো পড়েছিল। তাইয়ানের মনে পড়ে যায় সেদিন আর পয়েন্টে যখন প্রবেশ করছিল তারা, তখন তারা যেই মেয়েটার উপরে গুলি চালিয়েছিল, সেই মেয়েটার হাতেও কিন্তু একই রকমের রূপোর বলের ব্রেসলেট ছিল। তাইয়ানের মনে কিন্তু আলাদা সন্দেহ দেখা দেয়। তাহলে কি সেই মেয়েটা কোনোভাবে বেঁচে গিয়ে তাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে? সে মনে মনে আফসোস করে বলে, সেদিন ওই মেয়েটাকে প্রাণে ছেড়ে দিয়ে বড় ভুল করেছে তারা। কিন্তু মেয়েটার যে অবস্থা হয়েছিল তারপরেও কি কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব? এই একের পর এক প্রশ্ন ঘিরে ধরতে থাকে তাইয়েনকে। সেদিন রাতে ওই নির্জন দ্বীপ অর্থাৎ আর পয়েন্টের ওই বড় বিল্ডিংটার বাইরে পাহারা দেওয়ার দায়িত্ব পড়েছিল সার্জেন্ট ওহো এবং জোয়ের কাঁধে। পাহারা দিতে দিতে একসময় সার্জেন্ট ওহোর একটু চোখটা লেগে যায়। তবে তন্দ্রা কাটলে সে যখন জোয়ের সাথে কথা বলতে যায়, সে দেখে তার সামনে সদ্য মারা যাওয়া প্রাইভেট জ্যাং বসে আছে। প্রচণ্ড ভয় পেয়ে সার্জেন্ট ওহো ছুটতে শুরু করে, এবং ছুটতে ছুটতে সার্জেন্ট ওহো আবার সেই পুরনো মন্দিরটাতে গিয়ে ওঠে। এবং এর খানিকক্ষণ পরেই বিল্ডিংয়ে থাকা সবাই বেশ জোরে একটা বিস্ফোরণের আওয়াজ পায়। সার্জেন্ট জিন বুঝে যায় যে তারা যে তারের বোমাটা বেঁধে দিয়ে এসেছে মন্দিরে, সেই বোমাটা কোনো কারণে বিস্ফোরণ হয়েছে। ছুটে তারা সবাই মিলে সেই মন্দিরে গিয়ে দেখে সার্জেন্ট ওহো ভয় পেয়ে পালাতে গিয়ে ওই ফাঁদে নিজেই পা দিয়ে সেই বিস্ফোরণ ঘটায় এবং মারা যায়। তবে অবাক ব্যাপার দেখা যায়, সার্জেন্ট ওহোর মাথায় সেই মৃত সৈনিক জাংসুকের লেখা টুপিটা পরানো আছে, এবং সেই টুপির মধ্যেও আরও দুটো রূপার বল আটকানো আছে, যে রূপার বলগুলো ওই মেয়েটার ব্রেসলেটের মধ্যে ছিল। পরপর এমন দুটো ঘটনা নিজেদের চোখের সামনে দেখার পর সেই দলের সব সৈনিক একদম নিশ্চিত হয়ে যায় যে আর পয়েন্ট সম্পূর্ণভাবে প্রেতাত্মার কবলে। কোনো প্রেতাত্মাই তাদেরকে রেডিওতে মেসেজ পাঠিয়ে এখানে ডেকে এনেছে, এবং এখানে ডেকে নিয়ে আসার পর এক এক করে মেরে ফেলছে সবাইকে। এবং এই জন্যই হয়তো আমেরিকান সৈনিকগুলো ঠিকই বলেছিল, আর পয়েন্টে একবার ঢোকা তো যায়, কিন্তু জীবিত বের হওয়া যায় না। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গা থেকে বেরোতে চায়। কিন্তু ব্যাপার হলো, তারা যে নিখোঁজ সৈনিকদের খুঁজতে এসেছে সেই কাজটাও তাদেরকে করতে হবে, সুতরাং কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। পরের দিন সকালবেলায় তারা দুটো দলে ভাগ হয়ে চারদিকে খোঁজ চালাতে থাকে, এটা খুঁজে বের করার জন্য যে হেডকোয়ার্টারে তাদের সাথে যে রেডিও দ্বারা যোগাযোগ করা হয়েছিল সেই রেডিওটা আছে কোথায়। এবং একই সাথে তাদের আগে যে সৈন্যদের গ্রুপটা এখানে এসেছিল তাদের মধ্যে একজনও কি বেঁচে আছে এখানে। লেফটেন্যান্ট তাইয়ানের দলে ছিল সে এবং আরও 2 জন, আর সার্জেন্ট জিনের দলে ছিল বাকি 4 জন। সার্জেন্ট জিন তার দল নিয়ে সেই জায়গায় আসে যে জায়গায় আগের দিন রাত্রেবেলা লেফটেন্যান্ট তাইয়ান এসে ওই ভাঙা মূর্তি এবং ওই কবরগুলো দেখতে পেয়েছিল। তবে অদ্ভুতভাবে আজকে সে ভাঙা মূর্তিটা থাকলেও সেখানে কবরগুলোর কোনো নাম গন্ধ নেই। তবে সার্জেন্ট জিন এক জায়গা খুঁজতে খুঁজতে 6 মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া সৈনিকদের মধ্যে একজনের এক ধরনের বিশেষ গলার চেন খুঁজে পায়, যেটা কিনা আর্মিদেরই দেওয়া থাকে।
সার্জেন্ট জিন তার সাথে থাকা সমস্ত সৈনিকদের এক জায়গায় অপেক্ষা করতে বলে পাশের একটা জঙ্গলের ভেতরে চলে যায়, কারণ তার মনে হচ্ছিল সেই জঙ্গলের ভেতরে সে কিছু একটা তো দেখেছে। অন্যদিকে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। লেফটেন্যান্ট তাইয়েন্না দেখে একটা জায়গায় একটা ভাঙা চোরা হেলিকপ্টার পড়ে আছে এবং তার মধ্যে আছে কয়েকজন আমেরিকান সৈনিকদের জামা কাপড় পরা কঙ্কাল। এবং এটা দেখে তারা প্রচণ্ড রকমের আঁতকে ওঠে। তার মানে আগের দিন যে আমেরিকান সৈনিকরা তাদের সঙ্গে দেখা করতে এসেছিল সেই হেলিকপ্টারে চেপে, তারা জীবিত ছিল না, অশরীরী ছিল। কারণ তাদের হেলিকপ্টারটা এখানে ভেঙে পড়ে আছে এবং এই কঙ্কালগুলো বহুদিন আগের, মাংস পচে গিয়ে শুধুমাত্র হাড়গুলো আছে। লেফটেন্যান্ট তাইওয়ান তাড়াতাড়ি সার্জেন্ট জিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যেভাবেই হোক এখনই এই মুহূর্তে তারা এখান থেকে বের হবে। কিন্তু রেডিও কাজ করা বন্ধ করে দেয়। সবাই এইভাবে আলাদা আলাদা থাকাটা এই আর পয়েন্টে আর নিরাপদ নয়, এটা ভেবে তারা বিল্ডিংয়ের দিকে ফিরে আসতে থাকে। কিন্তু দেখা যায় সার্জেন্ট জিন যে জঙ্গলে ঢুকেছিল সেই জঙ্গল থেকে সে আর ফিরে আসে না। তার সৈনিকরা তাকে খুঁজে না পেয়ে সেই বিল্ডিংয়ের দিকে আসতে থাকে। কিন্তু পথে একটা জায়গায় একটা সরু নদীর ওপর দিক দিয়ে যেতে হতো তাদের। সেখান দিয়ে যেতে গিয়ে জলের দিকে তাকাতেই তাদের হাড় হিম হয়ে যায়, কারণ নদীর জলে ভেসে উঠেছে 6 মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া সেই সব সৈনিকদের দেহ, যারা কিনা তাদের আগে এখানে এসেছিল। তাহলে তারা সবাই যদি মারা গিয়ে থাকে তাহলে হেডকোয়ার্টারে ওই ফোনটা কে করেছিল? কোনো মতে নিজেদেরকে সামনে তারা আবার বিল্ডিংয়ের দিকে হাঁটতে শুরু করে। তবে এক জায়গায় জো দেখে যে মৃত সার্জেন্ট ওহর আত্মা যেন তাকে ফলো করছে এবং ভয় পেয়ে গিয়ে সে পেছনে গুলি করে দেয়। তবে দুর্ভাগ্যবশত পেছনে ছিল তাইওয়ান এবং তার 2 সৈনিক। তাদের মধ্যে একজনের বুকে জোয়ের গুলি লাগে, সে মারা যায়। অন্যদিকে দেখা যায় সার্জেন্ট জিন যে জঙ্গলের ভেতরে গিয়েছিল তাকে একটা গুহার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যায়। জ্ঞান আসতেই সে যখন সেখান থেকে বেরোনোর পথ খুঁজছিল, সে হঠাৎ করে শুনতে পায় ঠিক যেভাবে তাদের হেডকোয়ার্টারে একটা লোক চাপা গলায় কিছু বলছিল যে আমাদের এখানে বাঁচাতে আসো, আমরা মরে যাচ্ছি, একই কথাগুলো কেউ যেন এই গুহার ভেতরে বলছে। অর্থাৎ ফোনটা কিন্তু এই গুহা থেকেই গিয়েছিল। কৌতূহলবশত সে খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখে গুহার এক কোণায় একটা সৈনিক বসে আছে। তবে তাকে টেনে তার মুখ দেখতে গিয়ে সার্জেন্ট জিন দেখে সেটা জীবিত কোনো সৈনিক নয়, একটা মৃত সৈনিকের কঙ্কাল। এরপর দেখা যায় তারা সবাই সেই বিল্ডিংয়ে ফিরে এলেও সবার মানসিক অবস্থা একদম তলানিতে এসে ঠেকেছে। কি ঘটছে না ঘটছে একজন স্বাভাবিক মানুষের পক্ষে সবকিছু কেমন যেন অস্বাভাবিক লাগছে। তাদের সবার মনে হতে থাকে যে এই জায়গা থেকে তাদের আর ফেরা হবে না। একটা অদ্ভুত মৃত্যু ভয় তাদেরকে কুড়ে কুড়ে খেতে থাকে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড। হঠাৎই তাইওয়ানের মনে পড়ে সেদিন আমেরিকান ওই অশরীরী সৈনিকগুলো বলেছিল, আর যাই হয়ে যাক না কেন বিল্ডিংয়ের ওই বন্ধ ঘরটা যেন ভুলেও খুলবেন না। তারা সবাই এবার ওই ঘরটারই দরজা ভেঙে সেই ঘরে ঢুকে দেখে তার ভেতরে বহু যুগ পুরনো কিছু যোগাযোগ করার জন্য মেশিন যন্ত্রপাতি রাখা আছে। তাইওয়ান সেই যন্ত্রগুলোকে সৈনিকদেরকে নিচে তলায় নিয়ে যেতে বলে। অনেক কষ্টে তারা ওই রেডিওগুলোর সাহায্যেই কাছেই থাকা একটা রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। রেস্কিউ টিম অর্থাৎ সৈন্যরা কোনো বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করতে আসে যারা। কিন্তু সেই রেস্কিউ টিম বলে দেয় যে প্রচণ্ড কুয়াশা, ভোর না হওয়া পর্যন্ত কিচ্ছু করা যাবে না, কোনো রকমে ভোর অবধি অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর দেখা যায় বিল্ডিংয়ে সার্জেন্ট জিন ফিরে আসে। হাতে আছে ওই গুহার ভেতরে পাওয়া কঙ্কালটার মুন্ডু। তবে জিনকে দেখে কেমন যেন একটু অদ্ভুত লাগে। দেখে মনে হচ্ছিল সে যেন আর নিজের মধ্যে নেই, এবং সেটা সত্যি, কারণ সার্জেন্ট জিম আচমকাই তাদের এক সৈনিককে কুপিয়ে খুন করে ফেলে। এটা দেখে বাকিরা সবাই মিলে তাকে গুলি করে ঝাঁঝরা করে মেরে ফেলে। তার সাথে জঙ্গলে এমন তো কিছু হয়েছিল যার ফলে কোনো এক প্রেতাত্মা সার্জেন্ট জিনের দেহটাকে বশ করে নিয়েছিল। এরপর দেখা যায় একে একে সবাইকে যেন কোনো অলৌকিক শক্তি সম্মোহিত করতে থাকে। প্রতিটা মানুষের চিন্তাভাবনার সাথে খেলছিল সেই প্রেতাত্মা, যাকে তারা চোখে দেখতে পাচ্ছিল না, এবং তাদের চিন্তাভাবনাকে এমন করে কন্ট্রোল করছিল সেই প্রেতাত্মা যে তারা নিজেরাই নিজেদেরকে একের পর এক গুলি করে মেরে ফেলতে থাকে। এইভাবে এই সৈনিকটা, যার নাম মুনসাব, সে মারা যাওয়ার আগে একটা বোমা বিস্ফোরণ করে দেয় এবং তাতে ইয়ংসু নামে এই সৈনিকের চোখ দুটো নষ্ট হয়ে যায়। তাইওয়ান দেখে যে ইয়ংসুর পকেটে একটা ছবি ছিল, যেটা তারা ওই বিল্ডিংটা খোঁজাখুঁজি করতে গিয়ে পেয়েছিল। যে ছবিতে কয়েকজন সৈনিকের সাথে ওই মেয়েটারও ছবি ছিল, যেই মেয়েটাকে আর পয়েন্টে আসার সময় তারা অর্ধমৃত অবস্থায় রেখে এসেছিল। তবে ছবিটা অনেকটাই পুরনো দিনের, এবং পেছন ফিরে তাকাতেই তাইওয়ান দেখে সেই মেয়েটা, অর্থাৎ ওই সাদা জামা পরা মেয়েটা যাকে তারা অর্ধমৃত অবস্থায় রেখে এসেছিল, সে তাদের পেছনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সেদিন ওই মেয়েটা কোনো জীবিত মেয়েই ছিল না,
খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সেদিন যখন ওই মেয়েটার পাশে যে সৈনিকটা পড়েছিল সেই সৈনিকটা কিন্তু বহু দিন আগে মরে পড়েছিল। তাহলে ওই মৃত সৈনিকটার সঙ্গে ওই জীবিত মেয়েটা ওখানে কি করছিল? সুতরাং ওই মেয়েটাও ওই মৃত সৈনিকটার মতোই মৃত ছিল, এবং এই জন্য সেই মেয়েটাকে যখন গুলি করে শেষ করে দেওয়ার কথা চলছিল ওখানে, সেই মেয়েটাই সৈনিকগুলোর দিকে তাকিয়ে কেমন যেন তাচ্ছিল্য ভরে হেসেছিল। সেই মেয়েটা যেন তাচ্ছিল্যের হাসি হেসে বলতে চাইছিল, মৃত মানুষকে কবার মারবি। এবং আরও একটা ঘটনা যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় তাহলে বোঝা যাবে সেদিন আর পয়েন্টে ঢোকার পরে এই সৈনিকদের গ্রুপটার প্রতি যে গুলিগালাজ চালানো হয়েছিল সেই গুলি কিন্তু একটাও এই সৈনিকদের কোনো গায়েই লাগেনি। অর্থাৎ এই সৈনিকদের দিকে যে গুলিগুলো চালানো হয়েছিল সেগুলো সবই এই প্রেতাত্মাদের তৈরি কোনো একটা ভ্রম বা ছলনা ছিল। মেয়েটা এক দৃষ্টে তাইওয়ানের দিকে তাকিয়ে হাসতে থাকে এবং একসময় তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে থাকে। তাইওয়ান বুঝতে পারে মেয়েটা তাকেও সম্মোহিত করছে, কারণ খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই প্রেতাত্মা কিন্তু কাউকে মারেনি। এই প্রেতাত্মা সবাইকে সম্মোহন করে সবার মাইন্ডকে কন্ট্রোল করেছে এমনভাবে যে যারা যারা মারা গেছে তারা নিজেরাই নিজেদের প্রাণ নিয়েছে। তো যাই হোক, তাইয়ান যখন বুঝতে পারছিল যে সে সম্মোহিত হয়ে পড়ছে ক্রমাগত, সে আহত ইয়ংসুককে বলে, তোমার বন্দুকটা সামনে পড়ে আছে, ওটা তোলো আর আমার দিকে তাক করে গুলি চালাও। এবার এখানে ব্যাপার হলো একটা অশরীরীকে গুলি করে কি করে মারবে। আসলে লেফটেন্যান্ট তাইওয়ানের মন বা মাইন্ডকে সম্পূর্ণভাবে নিজের হাতে নিয়ে এসেছিল সেই প্রেতাত্মাটা, এবং সেই প্রেতাত্মা যা চাইছিল লেফটেন্যান্ট তাইওয়ান সেটাই বলছিল, যাতে করে ইয়ংসুক গুলি চালায় এবং লেফটেন্যান্ট তাইওয়ান সেখানেই ওই গুলিতে মারা যায়। এবং সেটাই হয়, ইয়ংসুর চালানো গুলিতে লেফটেন্যান্ট তাইওয়ান মারা যায়। পরের দিন ভোরবেলায় রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায় এবং তারা শুধুমাত্র আহত ইয়ংসুককেই সেই বিল্ডিংয়ে খুঁজে পায়। কিন্তু অবাক ব্যাপার, বাকি সৈনিকদের না তো কোনো মৃতদেহ ছিল, না কোনো রক্ত ছিল সেখানে। এবং সবশেষে দেখা যায় সেই যোগাযোগ করার পুরনো মেশিনগুলো থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়তে থাকে এবং সেই রেডিওটা থেকে আবার কেমন যেন চাপা গলায় আওয়াজ আসতে থাকে। এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এবার এখানে প্রশ্ন আসে, ওই মেয়েটার প্রেতাত্মা তাহলে কে ছিল আর কেনই বা সে সৈনিকদের মারত? খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে আর পয়েন্টে যখন এই সৈনিকগুলো আসে তখন সেখানে বলা হচ্ছিল যে এখানে একটা নদী ছিল, যেই নদীতে চীনারা বহু ভিয়েতনামীদেরকে হত্যা করে তাদের লাশ এই নদীর মধ্যে ফেলে দেয় এবং এই নদীটাকে বুঝিয়ে ফেলে। সম্ভবত তখন এই মেয়েটাকে চীনা সৈন্যরা ধর্ষণ করে খুন করে এবং তারপর থেকে এই মেয়েটার প্রেতাত্মা এখানেই থেকে যায় এবং সে একের পর এক সৈনিককে মেরে নিজের বদলা নিতে শুরু করে। এবং যেসব সৈনিকদেরকে সে মারে তাদের প্রেতাত্মাগুলো এই মেয়েটার সাথে থেকে যায় এবং একইভাবে বিভিন্ন জায়গায় রেডিওতে বার্তা পাঠিয়ে সৈনিকদেরকে ডেকে ডেকে এই আর পয়েন্ট নির্জন দ্বীপে ডাকা হয়। সেই সৈন্যদের সাথেও একই ঘটনা ঘটে। সেই সৈন্যদেরকেও মাইন্ড কন্ট্রোল করে এমন কিছু করা হয় যে সেই সৈন্যরাও একের পর এক নিজেদের প্রাণ নিতে থাকে এবং এইভাবে আর পয়েন্ট হয়ে ওঠে এক মৃত্যুপুরী, যেখানে শুধুই প্রেতাত্মার বাস। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও ফেসবুক ইনস্টাগ্রামে চলে এসো, লিংক ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। আজকের পর থেকে আর জঙ্গলে ঘুরতে যাব না।